জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাফায়েল, ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। অনেকদিন পর মাঝখানে আমরা একটা ক্লাস বোধহয় বাদ পড়ে গেছে, ওই যে ইয়া ছিল না? জি স্যার, ওই যে 16 ডিসেম্বরের জন্য। স্যার অফ ছিল স্যার ওই দিন। off ছিল, হ্যাঁ, এই জন্য বলি যে আমরা করি। ঠিক আছে, দেখতেছি। 54 সাবরিনা আলম এসে গেছে। রাফায়েল পূর্ণা জান্নাতুল থেকে আসছে। সারা, হ্যাঁ, সারা আসছে। পাঁচজন আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম অন্তিকা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। ঠান্ডা, ঠান্ডা পড়ে গেছে। সাবধানে থেকো সবাই, ঠান্ডা পড়ে গেছে কিন্তু। জি স্যার। আচ্ছা, এখন আমি খুঁজতেছি তোমাদের মধ্যে 1 2 3 4 5 জন আসছে। সারা আসছে, হ্যাঁ, সামি ইসলাম সারা আসছে মনে হয়, তাই না? রাফায়েল পূর্ণা আসছে, সাবরিনা আলম আসছে, জান্নাত, হ্যাঁ আসছে, জান্নাতুল অন্তিকা আসছে, করিমা জাহান ইলা আসছে। আর বাকিরা কোথায়? আহসান হাবিব দেখা যাচ্ছে জয়েন করতেছে। আহসান হাবিব, এই, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো মামুদা। জি বলো স্যার, একটু হলো এন্ডেমিকটা একটু বুঝাই দিয়েন। আমি কোনটা? ওটা হচ্ছে স্যার কোনটা? হলো এন্ডেমিকটা, ওই যে এন্ডেমিকের টাইপস আছে না হ্যাঁ, দুটা, হাইপার আর হলো, হলো, ওই দুইটা আর কি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওইটাই বুঝাই দেবো। ভেরি গুড। তার মানে বোঝা গেল তুমি এগুলি মনোযোগ দিয়ে পড়তেছো আর কি। ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, পড়তে গিয়েই তুমি আটকে গেছো। এইবার জিজ্ঞাসা করলে আমি বুঝতে পারবো যে পড়তেছো। আবার না পড়ে জিজ্ঞাসা করা শুরু করো না সবাই, তাহলে আবার আরেক বিপদ। হ্যাঁ, জি স্যার। আজকে হলো এন্ডেমিক হাইপার এন্ডেমিক বুঝাই দিব। আজকে আমরা লেসন লেসন কত জেনে পড়তেছিলাম? 7 মনে হয় না? এটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। তারপরে ওটা বুঝাই দিব। আজকে অনেকক্ষণ ক্লাস হবে মনে হয়। দেখি, আমরা 7:30 পর্যন্ত ক্লাস হবে আজকে। আচ্ছা, আর কই তোমরা? আচ্ছা, ইয়ে আসছে নাই, ওই যে সুরেয়া জাহান মুমু আসছে। তমাল কোথায়? স্যার তমাল তহিদুর আসতেছে স্যার। রহমান কই? তমাল আসতেছে না? স্যার তহিদুর রহমান আসছে। না তো। হুমায়রা আসছে, হুমায়রা, হুমায়রা। আচ্ছা, কয়েকজন আসে না এখনো। তহিদ, এই তমাল আসতেছে, তাহলে 1 2 3 4 5 জন, 6 জন আসছে, 4 জন এখনো আসে নাই। তমাল আসলে ঠিক আছে। দেখি আমার স্লাইড শেয়ারে যাই। এই, আজকে এটা পড়বো, তবে ওরা আসতে আসতে ওই দুইটা বুঝাই দিই। স্যার কথা অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে। এক কথা আসতেছে। ও সরি, এবার দেখো তো এখন। জি স্যার, ঠিক আছে।
স্যার তমাল মেবি আসছে, বলতেছে যে ইন করতে। আচ্ছা ইন দিচ্ছি, এই যে ইন করাচ্ছি তোমাকে, দেখি ইয়াসির তমাল এই যে আসছে আসছে, ওকে ইন করাইলাম, ব্যাস দিয়েছি। তমাল আসছে, মুমু আসছে, সুরেয়া জাহান মুমু আসছে, এই আর তমাল আসছে, বাকি আছে দুইজন, তৌহিদ আর হুমায়রা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কে তৌহিদ? তমাল 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 না? জি স্যার। আচ্ছা স্যার আমি স্যার। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা একটু 2 মিনিটের মধ্যে শুরু করবো। একটু ওকে বলে দিই হাইপার এন্ডেমিক হলো এন্ডেমিকটা কি একটু বুঝাই দিই, তারপরে এই যে এন্ডেমিক, এন্ডেমিকটা দুই রকম। মাহমুদা জিজ্ঞাসা করছিল হাইপার এন্ডেমিক হলো এন্ডেমিক। হাইপার এন্ডেমিক হলো যখন সব এজ গ্রুপের, সব বয়সের সবাই সমানভাবে আক্রান্ত থাকে, হাইপার এন্ডেমিক। সব বয়সের, সব সেক্সের সবাই সমানভাবে আক্রান্ত হয়। যেমন ধরো ম্যালেরিয়া, ম্যালেরিয়া পার্বত্য চট্টগ্রামে আছে, এখানে ছেলে মেয়ে বাচ্চা বুড়া সবাই আক্রান্ত সমানভাবে। এবং যেটার incidence of prevalence is a disease that is constantly present at high incidence and or prevalence rate and affect all age group. যেটা নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকতে পারে, নতুন এবং পুরাতন রোগীর সংখ্যা বেশি থাকতে পারে, তবে মূল কথা হলো সব বয়সের সবাই এই দলের অন্তর্ভুক্ত হবে। আর হলোতে বাচ্চারা সাধারণত, হলো এন্ডেমিকে সাধারণত বাচ্চারা। ও একটু বাহিরে ছিল তো, তাওহিদ রহমান এইমাত্র বাসায় এসে স্যার বললো যে এখনই জয়েন করছি। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে তৌহিদ আসলে সবাই হয়ে গেল। আচ্ছা, আর তাহলে হাইপার এন্ডেমিক হলো যখন সব বয়সের জনগোষ্ঠী সমানভাবে আক্রান্ত হবে, তখন হলো হাইপার এন্ডেমিক। হলো বিশেষ করে চিলড্রেন পপুলেশন। আমি একটু আন্ডারলাইন করে দিই মূল কথাটা, এফেক্ট অল এজ গ্রুপ ইকুয়ালি। এটা হলো হাইপার এন্ডেমিক। আর বাচ্চারা যখন থাকবে এই গ্রুপে তখন হবে হলো এন্ডেমিক। এই হলো মূল তফাৎটা। A disease for which a high prevalence level of infection begins early in life and affects most of the child population. Affects most of the good. And affects most of the child. স্যার এইগুলো তো পড়ানো হয়েছিল। হ্যাঁ, এটা একটু মাহমুদা জিজ্ঞাসা করতে জন্য বললাম আর কি। হলো আর হাইপারের মধ্যে মূল ডিফারেন্স হলো হাইপারে affects all age group আর হলোতে affects most of the child population। ঠিক আছে মাহমুদা? জি স্যার। এই দুটা কথা মনে রেখো। হাইপার এন্ডেমিক affects all age group equally, সব বয়সের সমানভাবে সবাই আক্রান্ত। হলোতে affects most of the child population, বাচ্চাদের। আচ্ছা, এখন আমরা যাব এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, খুবই ইম্পর্টেন্ট। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো, তহিদ এসে গেছে, ডাক দিয়ে নিলাম, এই এপিডেমিওলজিক্যাল ট্রায়াড আর এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট। ট্রায়াড মানে কি? ট্রায়াড মানে কি সাবরিনা? ট্রায়াড মানে কি? এই কথা শুনতে পাচ্ছ আমার? কেউ কথা? স্যার ত্রিকোণাকৃতি ভাবে হচ্ছে মানে ত্রিভুজ আকৃতিতে কোনো কিছুকে উপস্থাপন করা। এই যে ঠিক আছে, ঠিক আছে, এই যে ত্রিভুজ আকারে আমরা উপস্থাপন করতেছি, দিস ইজ ট্রায়াড। গুড, ভেরি গুড। দেখো, এপিডেমিওলজি ডিলস উইথ দ্য কজেশন অফ ডিজিজ ইন টার্মস অফ এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট। এপিডেমিওলজিতে আমরা রোগের কারণ নিয়ে আলোচনা করি। কারণ বার করতে পারলে আমরা রোগটা প্রতিরোধ করতে পারবো। কোন একটা জিনিসকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, আগে কারণটা বার করতে হবে। যেমন আমরা যদি বলি ধূমপানে লাং ক্যান্সার হয়, ফুসফুসে ক্যান্সার হয়,
তাহলে ধূমপানের কারণটা কি? এই ফুসফুসে ক্যান্সারের কারণটা কি? ধূমপান। তাহলে আমরা যদি ধূমপানটাকে বন্ধ করতে পারি ফুসফুসে ক্যান্সার হবে না। ঠিক সেরকম ইপিডেমিওলজিতে আমাদের তো মূল উদ্দেশ্য হলো রোগ প্রতিরোধ, রোগ নিরাময়, প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ, রিহ্যাব, এগুলি। কিন্তু আমাদের কারণটা আগে খুঁজে বার করতে হবে। তাহলে ইপিডেমিওলজি ডিলস উইথ দি কজেশন অফ ডিজিজ। কারণ খুঁজে বার তিনটা জিনিস, কারণ যদি খুঁজে বার করতে চাই তিনটা জিনিস হবে: এজেন্ট, রোগ জীবাণু, হোস্ট, কার রোগ হবে, এনভায়রনমেন্ট, কি পরিবেশে রোগ হবে। ইপিডেমিওলজিতে এই তিনটা জিনিস, এজেন্ট মানে রোগের কারণটা, হোস্ট এজেন্ট মানে রোগ জীবাণু বা রোগের কারণ, হোস্ট যে রোগে আক্রান্ত হবে, এনভায়রনমেন্ট কি পরিবেশে রোগটা হবে। Epidemiologically, these three elements, agent, host, and environment, are needed for a disease to occur and presented in a triangular form. একটা রোগ হওয়ার জন্য খালি রোগ জীবাণু থাকলে রোগ হবে তা না। রোগ হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে: রোগের জীবাণু, রোগ আক্রান্ত হবে যে, এবং পরিবেশটা। ইপিডেমিওলজিতে এই তিনটাকে একটা ত্রিভুজ আকারে আমরা উপস্থাপন করি, প্রেজেন্টেড ইন এ ট্রায়াঙ্গুলার ফর্ম। These three elements are collectively called epidemiological or ecological triad. এই তিনটাকে একত্রে বলা হয় epidemiological triad অথবা ecological triad। ইপিডেমিওলজিতে আমরা মূল হলো কি রোগের কারণটা খুঁজে বার করি, এবং এটা তিনটা জিনিস থাকে, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। ইপিডেমিওলজিক্যালি এই তিনটা জিনিসকে আমরা ত্রিভুজ আকারে উপস্থাপন করি। এই তিনটাকে একত্রে বলা হয় ইপিডেমিওলজিক্যাল ট্রায়াড। একটা রোগ হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? কয়টা জিনিস? এই কথা বলে না কেন জোরে? তিনটা জিনিস, হোস্ট, এজেন্ট আর এনভায়রনমেন্ট। রাইট। এই তিনটাকে আমরা এইভাবে উপস্থাপন করি। দেখো, এই যে এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। এখানে এনভায়রনমেন্ট উপরে লেখলে হয়, এজেন্ট নিচে লেখলে হয়। অনেক জায়গায় এনভায়রনমেন্ট উপরে লেখে। আমরা এই তিনটা জিনিস লাগে। একটা রোগ হওয়ার জন্য এজেন্ট লাগবে, মানে রোগের জীবাণু, রোগের কারণ। কিন্তু হোস্ট, যে রোগে আক্রান্ত হবে, হোস্ট যদি না থাকে, এজেন্ট থাকলে রোগ হবে? হবে না। কারণ রোগ কার? ধরো মানুষ, এখানে হোস্ট, মানুষই নাই, রোগের জীবাণু আছে, রোগ হবে না। জীবাণু আছে, মানুষও আছে, কিন্তু পরিবেশটা রোগ হওয়ার পক্ষে সহায়ক না, ফেভারেবল না, তাহলেও রোগ হবে না। একটা রোগ হওয়ার জন্য তিনটা জিনিস লাগে: এজেন্ট, রোগের কারণ, হোস্ট যে রোগে আক্রান্ত হবে, এনভায়রনমেন্ট যে পরিবেশে রোগ হবে। এই তিনটার মধ্যে যখন ভারসাম্য থাকে, ব্যালেন্স, তখন আমরা সুস্থ থাকি। যখন এই ভারসাম্যতা নষ্ট হয়ে যায়, তখনই রোগ দেখা দেয় বা রোগের সূত্রপাত হয়। আমি কি বুঝাতে পারতেছি এই জিনিসগুলি? জি স্যার। এই তিনটা জিনিসের মধ্যে দেখো ব্যালেন্স দেখাচ্ছে, ভারসাম্য ঠিক আছে, এই যে রোগ, আমরা সুস্থ। যখন এই ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তখন আমরা অসুস্থ হয়ে পড়বো। এই যে এ স্টেট অফ ইকুইলিব্রিয়াম মানে সমতা, ভারসাম্য, এ স্টেট অফ ইকুইলিব্রিয়াম বিটুইন এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট রেজাল্ট ইন হেলথ। এই তিনটার মধ্যে যখন ভারসাম্য থাকবে, তখন আমরা সুস্থ থাকবো। ইফ দিস ইকুইলিব্রিয়াম ইজ ডিস্টার্বড, যদি ভারসাম্য নষ্ট হয়ে যায়, ডিজিজ উইল অকার, তখনই রোগ দেখা দিবে। তাহলে একটা রোগ হওয়ার জন্য, ডেভেলপমেন্ট অফ ডিজিজ, একটা রোগ হওয়ার জন্য তিনটা জিনিস লাগে: হার্মফুল এজেন্ট, ক্ষতিকারক একটা জীবাণু; সাসসেপ্টেবল হোস্ট, যার রোগ হবে। সাসসেপ্টেবল মানে তার রোগের প্রতি সংবেদনশীল হইতে হবে। চারজন মানুষ আছে, কিন্তু সবার তো রোগ হয় না, একজনের হয়, কারণ তার রোগের প্রতি সংবেদনশীলতা বেশি, রোগ হওয়ার প্রবণতা বেশি। তাহলে রোগ হওয়ার প্রবণতা থাকতে হবে, কারণ রোগ হওয়ার প্রবণতা না থাকলে রোগ হবে না। অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট, একটা যথাযথ পরিবেশ থাকতে হবে রোগটা হওয়ার জন্য। এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। তাহলে এজেন্টটা কেমন হইতে হবে? হার্মফুল, ভিরুলেন্ট। খালি রোগ জীবাণু হইলে হবে না, রোগ জীবাণু যদি নির্জীব হয়, অসার হয়, সে রোগ তৈরি করতে পারবে না। সেটাকে শক্তিশালী হইতে হবে, রোগ তৈরিতে সক্ষম হইতে হবে। সাসসেপ্টেবল হোস্ট, যার রোগ হবে, তার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা খুব শক্ত থাকে, রোগ হবে না তার। যার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তার রোগ হবে। এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, রোগ ঠেকানোর শক্তি নাই, তাকে বলি আমরা সাসসেপ্টেবল হোস্ট। অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট, রোগ হওয়ার জন্য যথাযথ পরিবেশ দরকার, যথাযথ পরিবেশ না থাকলে রোগ হবে না। যেমন ধরো ডায়রিয়া। ডায়রিয়া কাদের হয় বেশি? যারা বস্তিবাসী, বস্তিতে থাকে। কেন তাদের বেশি হয়? তাদের ল্যাট্রিন একটা
সকালে 10-15 জন লেট্রিনে যে একজন লাইন দিয়ে তাদের পানির সোর্স একটা নিরাপদ পানি নাই, তারা 1 ঘন্টা গাদাগাদি করে থাকে, অর্থাৎ ডায়রিয়া হওয়ার জন্য ওইখানকার পরিবেশটা সহায়ক। আর যারা আলাদা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকে, ফুটানো পানি খায়, তাদের ডায়রিয়া হবে না। এগুলো এনভায়রনমেন্ট ফেভারেবল না, সহায়ক না। রোগ হওয়ার জন্য এজেন্ট থাকলেই হবে না। এজেন্টটা কেমন হতে হবে? ভিরুলেন্ট, শক্তিশালী, রোগ উৎপাদনে সক্ষম, শক্তিশালী। হোস্ট থাকলেই হবে না, হোস্টের রোগ হওয়ার প্রবণতা থাকতে হবে। পরিবেশ থাকলেই হবে না, পরিবেশটা রোগ উৎপাদনের জন্য সহায়ক বা ফেভারেবল হইতে হবে। তাহলে একটা রোগ হওয়ার জন্য 3টা জিনিস লাগবে: এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। এজেন্টটা হইতে হবে হার্মফুল, ক্ষতিকারক বা ভিরুলেন্ট, শক্তিশালী। হোস্টটা হইতে হবে সংবেদনশীল, পরিবেশটা হইতে হবে সহায়ক। এই 3টা শর্ত যদি মিলে তখন রোগ হবে। ডিজিজ ক্যারেক্টার, রোগ হওয়ার 3টা জিনিস লাগে: এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। আর হেলথ ইজ দ্য স্টেট অফ ইকুইলিব্রিয়াম বিটুইন। যদি এই 3টার মধ্যে ভারসাম্য থাকে তাহলে হেলথ, আর ভারসাম্য নষ্ট হয়ে গেলে ডিজিজ। এই পর্যন্ত যা পড়লাম তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, পরীক্ষা থাকবে। জি স্যার। জি স্যার। পরীক্ষা থাকবে ডিসকাস এপিডেমিওলজিক্যাল ট্রায়াল। এই ছবিটি ভাইকে সুন্দর করে আমি যে কথাগুলি বললাম সুন্দর করে দিয়ে দিবা। তাহলে আমাদের রোগ হওয়ার জন্য 3টা জিনিস লাগে। এই যে তোমরা এই স্লাইডগুলো একটু দেখো। আমি একটু পানি খেয়ে একটু পানি খেয়ে এই এপিডেমিওলজিক্যাল ট্রায়ালটা বুঝতে পারছো তো তোমরা? জি স্যার। ঠিক আছে, পড়ে নিলে পাবে। এখন আমরা 3টা জিনিস আলাদাভাবে আলোচনা করব। এজেন্ট কাকে বলে, হোস্ট কাকে বলে, এনভায়রনমেন্ট কাকে বলে। এজেন্ট মানে রোগের কারণটা। an agent may be defined as a substance, একটা বস্তু, লিভিং অর নন লিভিং, জীবিত হইতে পারে, মৃত হইতে পারে। রোগের কারণটা এ ফোর্স, একটা শক্তি, টেঞ্জেবল, দৃশ্যমান অর ইনটেঞ্জেবল, দৃশ্যমান অথবা অদৃশ্যমান হইতে পারে। the excessive presence, যার অতিরিক্ত উপস্থিতি, or relative lack, তুলনামূলক ঘাটতি, of which is the immediate cause of a particular disease, যেটা কিনা রোগের তাৎক্ষণিক একটা কারণ। এজেন্ট হলো এমন একটা বস্তু যেটা জীবিত হইতে পারে, মৃত হইতে পারে, একটা শক্তি যেটা দৃশ্যমান হইতে পারে, অদৃশ্যমান হইতে পারে, যার অতিরিক্ত উপস্থিতি অথবা তুলনামূলক ঘাটতি একটা রোগের তাৎক্ষণিক কারণ হিসাবে কাজ করে। দিস ইজ এজেন্ট। An agent may be defined as a substance, living or non-living, or a force, tangible or intangible, the excessive presence or relative lack of which is the immediate cause of a particular disease. এজেন্ট হলো একটা বস্তু যেটা জীবিত অথবা মৃত, একটা শক্তি যেটা দৃশ্যমান অথবা অদৃশ্যমান, যার অতিরিক্ত উপস্থিতি কিংবা তুলনামূলক ঘাটতি একটা রোগের ইমিডিয়েট কজ, তাৎক্ষণিক কারণ হিসাবে কাজ করে। সংজ্ঞাটা বুঝতে পারছো? আবার একটু বলেন। আচ্ছা, an agent রোগের কারণটা আমরা তো বলছি এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। এজেন্ট কি? an agent may be defined as a substance, এজেন্ট হলো একটা বস্তু, লিভিং অর নন লিভিং, জীবিত অথবা মৃত, or a force অথবা একটা শক্তি, tangible or intangible, দৃশ্যমান অথবা অদৃশ্যমান, the excessive presence, যার অতিরিক্ত উপস্থিতি, or relative lack, তুলনামূলক ঘাটতি, is the immediate cause of a particular disease, যেটা কিনা কোন একটা নির্দিষ্ট রোগের তাৎক্ষণিক কারণ হিসাবে কাজ করে। লিভিং, লিভিং কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এগুলি লিভিং। নন লিভিং যেটা কোনো প্রাণ নাই, কি আছে?
যেমন উচ্চ রক্তচাপ কেন হয়? তেল, ঘি, চর্বি এগুলো খাইলে হয় না, তাই না? জি স্যার। তেল, ঘি, জি স্যার। তো তেল, ঘি, চর্বি কি প্রাণ আছে? প্রাণ নাই, কিন্তু এর একটা রোগের কারণ। কি করে? উচ্চ রক্তচাপ করে। আচ্ছা, অথবা ফোর্স, একটা শক্তি, ট্যাঞ্জেবল, দৃশ্যমান, যেমন অতিরিক্ত আলোতে যদি অনেকক্ষণ রোদে থাকো রোগ হতে পারে। হিট সানস্ট্রোক, হিট স্ট্রোক, এটা দেখতে পাই আমরা রোদটা। কিন্তু যদি বলি যে বিকিরণ, এক্স-রে, রেডিয়েশনের কারণে রোগ হয়, রেডিয়েশনটা আমরা দেখতে পারতেছি? দেখতে পাচ্ছি না। যেটা এক্সেসিভ প্রেজেন্স, এইগুলি কোনটা অতিরিক্ত উপস্থিতি, বেশিক্ষণ রোদে থাকলে, বেশি তেল চর্বি খেলে, তারপরে বেশিক্ষণ যদি এক্স-রে ডিপার্টমেন্টে থাকি, এক্সেসিভ অর রিলেটিভ ল্যাক। যেমন ধরো ভিটামিন এ এর ঘাটতিতে কি হবে? আমরা পড়ছি কি হয়? রাত কানা স্যার। তারপরে ভিটামিন সি এর অভাবে স্কারভি, ভিটামিন ডি এর অভাবে রিকেটস। 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 তাহলে এগুলি হলো ঘাটতি। এগুলি কম হইলে আবার এক্সেসিভ, অতিরিক্ত কি, ঘি, মাখন, চর্বি, পনির এগুলি খেলে ব্লাড প্রেশার হয়। তাহলে কোনটা বেশি খেলে হইতে পারে কারণ হিসাবে, কম হইলেও হইতে পারে। এজেন্ট প্রকারভেদ কত রকম। বায়োলজিক্যাল এজেন্ট যেগুলোর জীবন আছে, কেমিক্যাল এজেন্ট, নিউট্রিশনাল এজেন্ট পুষ্টি, ফিজিক্যাল এজেন্ট ভৌতিক, সোশ্যাল এজেন্ট সামাজিক। দেখো এজেন্টের প্রকারভেদ। এই যে আমরা সংজ্ঞাটা বললাম, an agent may be defined as a substance living or non-living or a force tangible or intangible, the excessive presence or the relative lack of which is the immediate cause of particular disease. কত প্রকার বায়োলজিক্যাল এজেন্ট যেগুলি জীবন আছে। Biological agents are living agents of disease, virus, bacteria, fungus, rickettsia, protozoa, helminths. Chemical agent, রাসায়নিক, যেমন এগুলো আবার দুই রকম। The chemical agents are chemical substances which may be endogenous, যেটা আমাদের শরীরের ভিতরে তৈরি হয়, exogenous যেটা শরীরের বাইরে থেকে আসে। ভিতরে এমন কি রাসায়নিক পদার্থ আছে যেটা আমাদের রোগের কারণ। যেমন হলো chemical substance produced in the body as a result of derangement of function, যেমন ইউরিয়া, বিলিরুবিন। শরীরের ভিতরে বিলিরুবিন কোথায় তৈরি হয়? ফিজিওলজি কোথায়? শরীরের ভিতরে। বিলিরুবিন বেশি হলে কি হয়? জন্ডিস। জানো না? জন্ডিস হলে আমরা বিলিরুবিন দেখি, এইটা একটা রাসায়নিক পদার্থ, এটা কিন্তু শরীরের ভিতরে তৈরি হয়, এটার কারণে জন্ডিস হয়। ইউরিমিয়া হইতে পারে বাইরে থেকে। কেমিক্যাল সাবস্টেন্স প্রডিউস আউটসাইড, ফিউম, ধোঁয়া। ধরো যখন আগুন লাগে যে ধোঁয়া হয়, ধোঁয়া নাকে গেলে অনেকে মারা যায়। ইনসেক্টিসাইড, পোকা মারার ওষুধ, এটা রাসায়নিক পদার্থ। অ্যালার্জেন্স, যেটা অ্যালার্জি করে, এগুলি বাইরে থেকে এসে রোগ সৃষ্টি করতে পারে, আর এগুলি শরীরের ভিতর থেকে রোগ সৃষ্টি করতে পারে। ভিতর থেকে যে কেমিক্যাল গুলি রোগ সৃষ্টি করে তাদেরকে বলা এন্ডোজেনাস, আর যেগুলি বাইরে থেকে আসে এক্সোজেনাস। বায়োলজিক্যাল এজেন্ট যেগুলি জীবন আছে, কেমিক্যাল এজেন্ট দুই রকম, এন্ডোজেনাস শরীরের ভিতরে তৈরি হয়, এক্সোজেনাস শরীরের বাইরে থেকে আসে। নিউট্রিশনাল এজেন্ট পুষ্টি, ল্যাক অফ ফুড, ওই যে বললাম। আচ্ছা, প্রোটিনের ঘাটতিতে কি হয়? প্রোটিন এনার্জি, প্রোটিন ক্যালোরি ঘাটতিতে কি রোগ হয়? প্রোটিন কোয়াশিয়ারকার, এই যে ল্যাক অফ ফুড। অথবা ভিটামিন এ, তারপরে এক্সেস অফ ফুড, ওই যে বেশি তেল চর্বি ঘি মাখন, এটা খেলে কি হবে? বেশি তেল চর্বি ঘি মাখন পনির ফাস্ট ফুড পিৎজা বার্গার এগুলি খেলে কি রোগ হয়? ব্লাড প্রেশার। ল্যাক অফ ভিটামিন এ, ভিটামিন বি এগুলি অভাবে হয়। এক্সেস অফ ভিটামিন, একটা কথা খেয়াল রাখবা, বিনা কারণে ভিটামিন খাইতে নেই। অনেকে বলতে শরীর দুর্বল লাগে ভিটামিন খাই, নো। প্রতিটা জিনিসের একটা রাসায়নিক ওষুধ, রাসায়নিক পদার্থ শরীরের ভিতরে গেলেই ক্ষতি করবে। সুতরাং ভিটামিন বেশি খাইলে এটার কারণে রোগ হইতে পারে, হাইপার ভিটামিনোসিস। এগুলো পুষ্টি জাতীয়। ফিজিক্যাল এজেন্ট ভৌতিক, যেমন হিট, আমি বলছি হিট স্ট্রোক, কোল্ড, অতিরিক্ত ঠান্ডাতে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস হতে পারে। হিউমিডিটি, অতিরিক্ত আর্দ্র আবহাওয়াতে অসুখ হতে পারে। রেডিয়েশন, বিকিরণে অসুখ হতে পারে। সাউন্ড, অনেক মেশিনে কারখানা আছে, জোরে শব্দ হয়। যারা ওইসব কারখানায় কাজ করে 2, 4, 5 বছর 10 বছর কাজ করার পর তারা কানে আর কিছু শুনে না, ওই যে শব্দের জন্য তার রোগ দেখা দিচ্ছে। ডেফনেস, কালা হয়ে গেছে, শুনতে না, এটা একটা রোগ। এই দিস আর সোশিয়াল
সামাজিক কারণ আছে। পভার্টি, পভার্টি মানে কি? পভার্টি মানে কি? দারিদ্রতা। দারিদ্রতা। দারিদ্রতা, ভেরি গুড, দারিদ্রতা। তো দারিদ্রতা বা রোগের কারণ কেমনে হয় বলো তো? দারিদ্রতা বা রোগ কেমনে? পুষ্টিকর খাবার খেতে পারে না। এক্স্যাক্টলি। গরিব মানুষ পুষ্টিকর খাবার খেতে পারে না, পুষ্টিকর খাবার না খেলে ইমিউনিটি কমে যায়, রোগ হয়। গরিব মানুষ বস্তিতে থাকে, বস্তিতে রোগ হতে পারে ইত্যাদি। আনহেলদি লাইফস্টাইল, অনেক বড় লোক, কোটি কোটি টাকা আছে, কিন্তু আনহেলদি লাইফস্টাইল, পিজা বার্গার খায়, রাত্রে 3টা পর্যন্ত ফেসবুক করে, সকালে উঠে না, দুপুর 3টার সময় উঠে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের অস্বাস্থ্যকর জীবনযাপনও রোগের কারণ। স্মোকিং, সিগারেট খেলে রোগ হয়। ড্রাগ এবিউজ, নেশা করলে রোগ হয়। অ্যালকোহল, মদ খেলে রোগ হয়। ম্যাটারনাল ডিপ্রাইভেশন মানে কি? আগে তো বুঝছো, পভার্টি, আনহেলদি সব। ম্যাটারনাল ডিপ্রাইভেশন, এটা আবার রোগ কিভাবে করে জানো? কেউ জানো? না স্যার। না স্যার। ডিপ্রাইভেশন মানে কি? বঞ্চিত হওয়া। মায়ের স্নেহ বঞ্চিত হইলে, মায়ের স্নেহ বঞ্চিত হইলে এটা রোগের কারণ। ধরো একটা মা সন্তান জন্ম দেওয়ার পর মারা গেল, তাহলে ওই সন্তানের মা নাই, আরেকজন তাকে লালন পালন করবে, সে কি মায়ের মতো লালন পালন করবে তোমাদের মনে হয়? না স্যার। স্যার। না স্যার। তাই সারা করলো, তখন সন্তানটা বিপদগামী হয়ে যাবে। সে ড্রাগ নিবে, ধূমপান করবে, অ্যালকোহল খাবে, এইভাবে সে অসুস্থ হয়ে পড়বে। এটাও কিন্তু কারণ। আমরা বলি ম্যাটারনাল, মায়ের স্নেহ বঞ্চিত আবার অসুখের কারণ কি? এই যে মা অথবা মা আছে কিন্তু হাইফাই মা, ক্লাবে যায়, পার্টিতে যায়, বাচ্চা হওয়ার পর বাচ্চাকে আয়ার কাছে আসে না। বড় লোকের মারা কি করে? নিজেরা বাচ্চা পালে না, 3-4টা আয়া অ্যাসিস্ট্যান্টের কাছে, তাদের কাছে বাচ্চা বড় হয়। মারা মানে হাই সোসাইটিতে ঘুরে, তাহলে ওই বাচ্চারা তো মায়ের স্নেহ পায় না, সুতরাং তাদেরকে কিভাবে চলতে হবে লাইফস্টাইল শিখানো যায় না, তখন তারা বিপদগামী হয়ে যায়, এইভাবে তারা রোগাগ্রস্ত হয়। এগুলিকে বলে সোশিয়াল এজেন্ট। তাহলে আমাদের এজেন্টের সংজ্ঞা, এজেন্টের ক্লাসিফিকেশন, পরীক্ষা থাকবে ডিফাইন এজেন্ট, ক্লাসিফাই এজেন্ট উইথ এক্সাম্পল। বুঝা গেছে এজেন্টটা? কারো অসুবিধা আছে? নো স্যার। নো স্যার। আচ্ছা, না স্যার। স্যার হিউমিডিটি মানে কি? আর্দ্রতা। আর্দ্রতা মানে কি? গরম না ঠান্ডা না, কেমন ঘাম হয়, একটা আমরা বলি না গুমুট আবহাওয়া। হিউমিডিটি বাংলা আর্দ্রতা, আর্দ্র আবহাওয়া, কেমন একটা ঘাম হচ্ছে, শরীর ভালো লাগতেছে না, এই পরিবেশটা রোগের একটা কারণ। আর্দ্রতা, হিউমিড ক্লাইমেট আমাদের দেশে আছে আবহাওয়া এরকম। আচ্ছা, আসলে আমি যখন বলি তখন শুনলে মনে হয় কত সোজা, তাই না? কিন্তু পড়তে গেলে আবার মনে থাকে না, পড়তে গেলে আবার মনে থাকে না কি এগুলি জিনিস। তাহলে আমরা ট্রায়াড পড়তেছি, ট্রায়াডের মধ্যে কোনটা পড়লাম? এজেন্ট গেল। এজেন্ট হলো রোগের কারণ। আমরা এতদিন মনে করতাম রোগের কারণ বুঝি রোগ জীবাণু, আসলে কি তাই? কত কারণ। জীবাণু তো হলো বায়োলজিক্যাল এজেন্ট। এছাড়া এতদিন আমরা মনে করতাম রোগের কারণ বুঝি জীবাণু, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এগুলি যেটি বায়োলজিক্যাল একটা মনে করতাম। আসলে রোগের কারণ 6টা 5টা, কতগুলি কারণ দেখছো। এগুলি কারণে রোগ যে কোনো একটা কারণে রোগ হইতে পারে। হোস্ট কে? যে রোগে আক্রান্ত হবে। আচ্ছা, এজেন্টটা কেমন হইতে হবে রোগ তৈরি করতে গেলে? এজেন্টটা কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? এই যে কেমন হওয়া উচিত, কি লেখছে? হার্মফুল। হার্মফুল, ভিরুলেন্ট, মানে একটা রোগ জীবাণু আমার শরীরে ঢুকলো, রোগ জীবাণুটা দুর্বল, শক্তিশালী না, রোগ করতে পারবে না। যদি রোগ করতে হয় এজেন্টটাকে ক্ষতিকারক, ভয়াবহ, ভয়ঙ্কর, এরকম হইতে হবে। আর হোস্টটা কেমন হইতে হবে? হোস্ট কেমন? সাসেপ্টেবল মানে কি? রোগ হওয়ার প্রবণতা থাকতে হবে, উপযোগী, যার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, সে সাসেপ্টেবল না, তার রোগ হবে না। যার রোগ প্রতিরোধ দুর্বল, সে সাসেপ্টেবল। আচ্ছা, এখন দেখি আমরা হোস্ট। এ ম্যান অর এনিম্যাল। হোস্ট কাকে বলে? ম্যান, এনিম্যাল ইনক্লুডিং বার্ডস এন্ড আর্থ্রোপডস। মানুষ, প্রাণী, পাখি। আর্থ্রোপড মানে কি? আর্থ্রোপড মানে কি? স্যার উপাঙ্গ বিশিষ্ট প্রাণী। ইয়েস, যেমন মশা টশা, যাদের জয়েন্ট ফুটেড, ঠিক আছে।
তাহলে হোস্টটা একটা মানুষ হইতে পারে, একটা প্রাণী হইতে পারে, একটা পাখি হইতে পারে। পাখির আবার কি রোগ হয় বলতো? পাখির কি রোগ হয়? হ্যাঁ, বার্ড ফ্লু। গুড। প্রাণীর কি রোগ হয়? প্রাণীর প্রাণীর নাম বলে অ্যানথ্রাক্স। কার হয়? একটা গরুর। গরু। কুকুরের কি হয়? কুকুরের কি হয়? জলাতঙ্ক। এই জন্য তাহলে হোস্ট যে কেবল মানুষ হবে তা না, আমরা তো মানুষের রোগ হয়। মানুষ, প্রাণী, পাখি, পোকামাকড় that afford a man or animal including birds and animals that afford, যেটা সহায়তা প্রদান করে, সাবসিস্টেন্স, that afford subsistence, যেটা সহায়তা প্রদান করে, or lodgement অথবা থাকতে দেয় কাকে? of an infectious agent, একটা সংক্রামক জীবাণুকে, under natural condition, প্রাকৃতিক পরিবেশে যখন একটা মানুষ, প্রাণী, পাখি অথবা পোকামাকড় তাদের শরীরে কোন একটা সংক্রামক জীবাণুকে বসবাস করার সুযোগ করে দেয়, এই যে বসবাস করার সুযোগ করে দিল তাকে বলা হয় হোস্ট। এটা মানুষ হইতে পারে, প্রাণী হইতে পারে, পাখি হইতে পারে, পোকামাকড় হইতে পারে। এরা যখন কোন একটা সংক্রামক জীবাণুকে তাদের শরীরে অবস্থান গ্রহণ, বসবাস করার ব্যবস্থা করে দেয়, তখন এদের যারা এই ব্যবস্থাটা করে দেয় তাদেরকে বলা হয় হোস্ট। A man or animal including birds and arthropods that afford subsistence, অর্থাৎ সহায়তা প্রদান করে, or lodgement। লজমেন্ট মানে কি? অনেক আগে একটা শব্দ ছিল লজিং মাস্টার, নাম শুনছো? লজিং মাস্টার মানে কোন একটা পরিবারে বাচ্চাদেরকে পড়াইতো, তার বিনিময়ে সে থাকা খাওয়ার সুযোগটা পাইতো, বেতন দিত না। বাচ্চা পড়াইতো, বিনিময়ে সে ওই বাসায় থাকতো, খাইতো, নিজেও লেখাপড়া করতো। এরকম আমরা মানুষ, প্রাণী বা পাখি, পোকামাকড় এরা যখন কোন একটা সংক্রামক জীবাণুকে তাদের শরীরে এরকম বিনা ইয়াতে থাকা খাওয়ার সুযোগ করে দেয়, তখন বলে লজমেন্ট। তাহলে এরকম যে কোনো একটা সংক্রামক জীবাণু যখন কোনো মানুষ, প্রাণী বা পাখি বা পোকামাকড়ের শরীরে অবস্থান করে বা সহায়তা পায়, তখন এদেরকে বলা হয় হোস্ট। বুঝে গেছে? জি স্যার। হোস্ট কত রকম? কয় রকম হোস্ট? কয় রকম? 1 2 3 4 চার রকম। অব্লিগেট হোস্ট, একমাত্র হোস্ট, এই রোগের অন্য কোনো হোস্ট নেই। ইট ইজ দ্য অনলি হোস্ট। মিজলস এন্ড টাইফয়েড ফিভার ইন ম্যান, হাম এবং টাইফয়েড মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর হয় না। এটা একমাত্র হোস্ট হলো মানুষ। ডেফিনিটিভ অর প্রাইমারি হোস্ট, কোন রোগের দুটা হোস্ট থাকে, যেমন ম্যালেরিয়া। ম্যালেরিয়া একটা রোগ, তার সেই দুটা হোস্টের উপর থাকে। কে বলতো? মানুষ এবং মশা, তাই না? মশা। ম্যালেরিয়ার মশাটার নাম কি? জি স্যার, অ্যানোফিলিস। আরে ছেলে নামে? স্ত্রী মশা। হ্যাঁ, ফিমেল অ্যানোফিলিস। ডেঙ্গুর মশাটার নাম কি? এইবার তো শেষ। এডিস মশা। আবার ভুল করছে, ছেলে নামে? ফিমেল এডিস। এই জন্য ফিমেল বলতেছে না, দেখো ওদের ঘাড়ের উপর দোষ পড়বে তো। ফিমেল অ্যানোফিলিস, ফিমেল এডিস মসকিটো। তাহলে আমরা তো মশা না, তাহলে আমাদের ঘাড়ের উপর কেন পড়বে? তাও তো কথা, মশা না তো, ঠিকই বলছো, রাইট। জি স্যার, আমাদের এভাবে বলবেন না। সরি, এটা আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। মশা নিয়েও মারামারি করো না। মশা না, ওদেরকে তোমরা এইভাবে বলো না কখনো। আমি বলছি ভুলে, আমি আর বলবো না, ঠিক আছে? আচ্ছা, অব্লিগেট মানে একমাত্র হোস্ট। এই রোগগুলির হোস্ট একমাত্র মানুষ, অন্য কোনো প্রাণীতে হয় না। আর তো ডেফিনিটিভ আর প্রাইমারি হোস্ট, এটা দুই ভাগে ভাগ করছে। আর ইন্টারমিডিয়েট আর সেকেন্ডারি হোস্ট। কিছু রোগের দুইটা হোস্ট থাকে, যেমন ম্যালেরিয়া, হোস্ট ইন হুইচ প্যারাসাইট অ্যাটেইনস ম্যাচুরিটি অর পাসেস সেক্সুয়াল, যেমন মসকিটো ইন ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ক্ষেত্রে মশা হলো প্রাইমারি হোস্ট, যেখানে তার জীবন চক্রের একটা অংশ হয়। আর ইন্টারমিডিয়েট অর সেকেন্ডারি হোস্ট ইন হুইচ দ্য প্যারাসাইট ইজ লার্ভাল স্টেজ, যেমন ম্যান ইন ম্যালেরিয়া। ম্যালেরিয়া দুইটা হোস্ট, প্রাইমারি হোস্ট মশা, যেখানে তার একটা জীবন চক্র হয়। ম্যান আরেকটা হোস্ট, সেকেন্ডারি হোস্ট, যেখানে তার জীবনের আরেকটা অংশ। তোমরা ম্যালেরিয়ার জীবন চক্র পড়ছো ইন্টারমিডিয়েটে? জি স্যার। এটা দুইটা অংশ না, মশার শরীরে একটা আর মানুষের শরীরে একটা। এই জন্য মশা হলো প্রাইমারি ও ডেফিনিটিভ হোস্ট, মানুষ হলো সেকেন্ডারি হোস্ট। তাহলে অব্লিগেট হোস্ট, ডেফিনিটিভ হোস্ট,
or primary host, intermediate or secondary host. আরেকটা আছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে কি? পরিবহন। বাহক, পরিবহন, এক্স্যাক্টলি। একটা হোস্ট আছে যেমন তারা করে কি জীবাণুটিকে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কিন্তু আর কিছু করে না। যেমন মাছি, একটা ডায়রিয়া রোগী খোলা মাঠে মল ত্যাগ করলো, মাছি গিয়ে ওইখানে বসলো, মাছির পায়ে এবং পাখায় ডায়রিয়া জীবাণু লেগে গেল। তুমি টেবিলে ভাত খাইতে বসছো, মাছি উড়ে এসে তোমার থালাতে বসে আবার চলে গেল। ওই যে তার পায়ে করে জীবাণুগুলি নিয়ে আসলো তোমার থালায় দিয়ে গেল, তুমি খেয়ে ফেললা, ডায়রিয়া হয়ে গেল। এই যে মাছিটা একে বলে ট্রান্সপোর্ট হোস্ট, বাহক হিসাবে কাজ করে। তাহলে হোস্ট which acts as a carrier, বাহক, in which the organism remains alive but does not undergo development. খালি ওই বাহকের মধ্যে জীবাণু খালি জীবিতই থাকে, আর কিছু হয় না। যেমন হাউস ফ্লাই, মাছি। তাহলে আমাদের হোস্ট কত রকম? অব্লিগেট হোস্ট, ডেফিনিটিভ হোস্ট অর প্রাইমারি হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট অর সেকেন্ডারি হোস্ট, আর ট্রান্সপোর্ট হোস্ট। ঠিক আছে? বুঝা গেছে জিনিস? আচ্ছা, এখন এই যে হোস্ট, তাদের কিছু বৈশিষ্ট্য আছে। ধরো আমরা একটা হোস্ট মানুষ, এটাকে বলে হোস্ট ক্যারেক্টারিস্টিক্স অথবা হোস্ট ফ্যাক্টরস। ডেমোগ্রাফিক ক্যারেক্টার, হোস্টের বয়স কত, ছেলে না মেয়ে, কোন জাতির হোস্ট, এটার উপর ডিপেন্ড করবে তার কোন রোগটা হবে। যেমন ধরো পোলিওমাইলাইটিস, এখন তো নাই। আচ্ছা, ডিপথেরিয়া কাদের হয়, কোন বয়সে বেশি হয়? ডিপথেরিয়া, হুপিং কাশি কাদের বেশি হয়? কেউ বলতেছে না। বাচ্চাদের বেশি হয়। তাহলে এখানে হোস্ট ক্যারেক্টার বা এজ। তারপরে ধরো উচ্চ রক্তচাপ কাদের বেশি হয়? বয়স্কদের বেশি হয়। সেক্স, যেমন প্রোস্টেট ক্যান্সার কাদের বেশি হয়? প্রোস্টেট কাদের হবে? ছেলেদের। সার্ভিক্সের ক্যান্সার মেয়েদের। রেস, জাতি, এরকম। তাহলে হোস্টের কিছু ক্যারেক্টার বৈশিষ্ট্য আছে। সব বয়সের, সব লিঙ্গের সব রোগ হয় না। বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক, জেনেটিক ও হেরিডিটারি, কিছু বংশগত রোগ আছে। যখন আমাদের কাছে ডায়াবেটিসের রোগী, অ্যাজমার রোগী, ব্লাড প্রেশার রোগী আসে, আমরা প্রথমে কি জিজ্ঞাসা করি? তাকে কি জিজ্ঞাসা করি? স্যার বংশ অন্য কারো আছে কিনা। এক্স্যাক্টলি, প্রথমে জিজ্ঞাসা করি আপনার বংশে কি কারো ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা অ্যাজমা আছে? তার মানে কি জিনের মধ্যে আসতেছে। ইমিউনোলজিক্যাল, ইমিউনিটি স্ট্যাটাস কি, ব্লাড গ্রুপ। আবার অনেক সময় ব্লাড গ্রুপের উপর ডিপেন্ড করে। যেমন ও গ্রুপে যাদের ব্লাড ও পজিটিভ, তাদের দেখা যায় গ্যাস্ট্রিক আলসারটা বেশি হয়। সোশিয়াল এন্ড ইকোনমিক ক্যারেক্টারিস্টিক, সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা। যারা হাই ফাই সোসাইটিতে থাকে, বিরাট বড় লোক, তাদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলি বেশি হয়। আর যারা গরিব মানুষ, তাদের ডায়রিয়া, কলেরা এগুলি বেশি হয়। এডুকেশন, যারা শিক্ষিত তাদের রোগ কম হয়, কেন? সচেতন। যারা অশিক্ষিত তাদের রোগ বেশি হয়। অকুপেশন, যারা এক্সরে ডিপার্টমেন্টে কাজ করে তাদের রেডিয়েশন দিয়ে রোগ হয়। যারা বয়লার ডিপার্টমেন্টে কাজ করে তাদের শব্দের কারণে কানে কম শুনে, এরকম। ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিতদের একরকম রোগ হইতে পারে, অবিবাহিতদের আরেক রকম রোগ হইতে পারে। সোশ্যাল ইকোনমিক ক্যারেক্টার, পার্সোনাল হ্যাবিট এন্ড লাইফস্টাইল, নিউট্রিশনাল স্ট্যাটাস, আমি ব্যালেন্সড ডায়েট খাই, একেবারে হাই ফাই পিজা, বার্গার, ডিম, মাখন, রুটি এগুলি না। আমি শাকসবজি খাই, ভাত খাই, ডাল খাই, ডিম খাই, ব্যালেন্সড ডায়েট। তাহলে আমার পুষ্টিমান ভালো, আমার রোগ কম হবে। ফিজিক্যাল এক্সারসাইজ, আমি একেবারে হাঁটাহাঁটি করি না, আমি একেবারে বসে থাকি, গাড়িতে উঠি, লিফটে উঠি, কোনো হাঁটা নাই, তাহলে আমার রোগ বেশি হবে। অ্যালকোহল, ড্রাগ, স্মোকিং এগুলি যারা অভ্যাস আছে তাদের রোগ বেশি হবে। স্যার সবাই তো জানে যে স্মোকিং করলে হচ্ছে রোগ হয়, তাও কেন খায়? এইটাই তো মুশকিল। তুমি কিন্তু বিয়ের আগে দেখে নিবা স্মোকিং করে কিনা, ঠিক আছে? জি স্যার, অবশ্যই। জি স্যার। কিন্তু অনেকে বলবে করি না, কিন্তু লুকায় লুকায় করে। বিয়ের পর দেখলা করতেছে, তখন কি করবা? দেখে এবার প্রশ্ন। স্যার মাইক দিব। দেখো ছেলেরা সাবধান, ভাই বিয়ে হবে না, বিয়ে হবে না, জীবনও বিয়ে হবে না। হ্যাঁ, বেশি জানে একদম। ভাই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও তোমরা সবাই। আমি খাই না, আমার মা এই টাইপের মেয়েদের বিয়ে হয় না। আমি খাই না তো আমার মায়ের ভয় নাই বাসায়, বুঝছো না? সমস্যা নেই, এই টাইপের ছেলেরা বেশি দিন বাঁচে না, বুঝছেন? তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখছো বেশি এক্সপেরিয়েন্স আছে দেখতেছি। ও কি কি মানে দুঃসংবাদ দিচ্ছে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, তবে এটা সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে যে মৃত্যুর কারণ, এটা দেখে তারপরেও খাইতে থাকি।
এক্স্যাক্টলি, একবার সিগারেটের প্যাকেটে কিন্তু লাং ক্যান্সারের ছবি দেওয়া আছে, দেখছো? ক্যান্সারের ছবি টবি দেওয়া, তারপরেও খায়। অর্থাৎ তারা হলো কি, জি স্যার। তাদেরকে বলা হয় একটা কথা, চোখ থাকিতে অন্ধ, জানো এটা? চোখ স্যার। আছে জি স্যার, চোখ ওদের থাকিতে ফুসফুস অন্ধ, টেস্ট হায় রে হবে কপাল আগে, মন্দ। তারপরে হচ্ছে বাকি আরে সব। ফুসফুস চেক করলে আমরা বুঝতে পারবো ওরা সিগারেট খায় কি খায় না। ইয়েস, চেক করবা, তোমরা কিন্তু রেগুলার পকেট চেক করবা, আর পকেট চেক করবা আর বলবা হা করো দেখি, হা গন্ধ আছে কিনা সিগারেট, ঠিক আছে? এটা বুদ্ধি শিখাই দিলাম প্রতিদিন জি স্যার। সন্ধ্যার পর। সবগুলা তো ঠিক স্যার আছে, গন্ধ স্যার। হয় না তো। স্যার অবশ্যই। আবার ওরা চালাক আছে, সিগারেটটা খেয়ে পরে একটা ওই যে কি বলে একটা সুগন্ধি মুখে দিয়ে স্যার আসে। সেন্টার ফ্রেশ খায়। হ্যাঁ না স্যার, আমরা এরকম করবো না, আমরা একদম ডাইরেক্ট হচ্ছে ফুসফুস চেক করবো। যারা হচ্ছে সিগারেট খায় তাদের ফুসফুস অনেক চেঞ্জেস দেখা দেয়, আমরা ওইগুলো দেখলেই বুঝতে পারবো। Very good. এক্সরে মেশিন কিনে নিও একটা তে। তোমরা তো ফিজিওথেরাপিস্ট, তোমরা শ্বাস প্রশ্বাস দেখে বুঝে ফেলবা, ব্রিদিং। জি স্যার অবশ্যই। ভেরি গুড, তোমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করো চেক করার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমাদের ইপিডেমিক্যাল ট্রায়াড গেল, এজেন্ট গেল, এজেন্ট বুঝতে পারছো তো? তারপরে হোস্ট জি গেল, স্যার। বাকি থাকলো কি? বাকি থাকলো স্যার Environment. এনভায়রনমেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য এগ্রিগেট, এগ্রিগেট মানে সমন্বয়, অনেক কিছু। আমাদের এনভায়রনমেন্টে কি আছে? আলো, বাতাস, পানি, মাটি, গাছপালা, পশু পাখি, কত জিনিস আছে না এনভায়রনমেন্টে। এই জন্য এগ্রিগেট। Environment may be defined as the aggregate of all external conditions influencing, প্রভাবিত করে, and affecting the life and development of an organism, human behavior or society. বাইরে যত কিছু আছে যেগুলি কিনা আমাদের স্বাস্থ্য, জীবনযাত্রাকে অথবা সমাজকে প্রভাবিত করে, আমাদের আচার আচরণকে প্রভাবিত করে। যেমন ধরো, পরিবেশ যদি খুব ভালো হয়, মন মেজাজ ঠান্ডা থাকবে, আমাদের মাথা ঠান্ডা থাকবে, আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করব। পরিবেশ খারাপ, গরম, খুব ঘাম হচ্ছে, মেজাজ গরম, ভালো লাগবে না, পড়াশোনা করবো না। সুতরাং পরিবেশটা একটা বিরাট ব্যাপার। Environment may be defined as the aggregate, মানে সমন্বয় of all external conditions influencing and affecting the life and development of an organism, human behavior or society. কত রকম? ফিজিক্যাল এনভায়রনমেন্ট, বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট, সোশিয়াল এনভায়রনমেন্ট এন্ড ইকোনমিক এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কয় রকম? 4 রকম। ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সোশিয়াল এন্ড ইকোনমিক। অনেকটা হোস্টেলিয়ার মতো। ফিজিক্যাল এনভায়রনমেন্ট কি আমাদের চারিপাশে কি আছে? এয়ার, ফুড, ওয়াটার, সয়েল, নয়েজ, লাইট, হাউস, রেডিয়েশন, ক্লাইমেট, সিজন, জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, সব আমাদের চারিপাশে আছে। এই এগুলির উপর স্যার হাউস কিভাবে, হাউসটা একটু বলেন। হাউসটা হলো, ধরো আমি যে বাড়িতে থাকি, বাড়িটা যদি আমি অপরিচ্ছন্ন, অপরিষ্কার রাখি, নোংরা রাখি, তাহলে হাউসটা আমার রোগের একটা কারণ হিসাবে কাজ করবে। আমি যদি আমার বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঝাড়া মুছা ঠিক রাখি, তাহলে আমার হাউসটা সুন্দর থাকবে, আমার হাউসটা আমার রোগের কারণ হবে না। হ্যাঁ, এটা তাহলে বাতাস, খাবার, মাটি, পানি, মাটি, শব্দ, আলো, ঘরবাড়ি, বিকিরণ, ক্লাইমেট হলো পরিবেশ, ঋতু, ভৌগোলিক গঠন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, বায়োলজিক্যাল, আমার চারপাশে কি আছে? প্ল্যান্ট, গাছপালা, এনিম্যাল, ইনসেক্ট, পোকামাকড়। রোডেন্টটা কি ছিল? রোডেন্ট কি ছিল বলতো? কোথাও মনে বলছিলাম তোমাদেরকে, মনে আছে? রোডেন্ট হলো ইঁদুর, চিকা, কাঠবিড়ালি, বেজি, এই ধরনের প্রাণীগুলিকে বলা হয় রোডেন্ট। ইঁদুর, চিকা, বেজি, এগুলি আমাদের চারিপাশে উদ্ভিদ, প্রাণী, পোকামাকড়, রোডেন্ট, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলি সব হলো বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট। সোশিয়াল, কাস্টম, রীতিনীতি, কালচার অর্থাৎ সংস্কৃতি, বিলিফ, বিশ্বাস, অ্যাটিটিউড, আচরণ, রিলিজিয়ন, ধর্ম, হ্যাবিট, অভ্যাস, কমিউনিটি লাইফ ইত্যাদি আমাদের একটা পরিবেশ চারিপাশে। ইকোনমিক, অকুপেশন, পেশা, পভার্টি, দারিদ্রতা, স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মান, এগুলি আমাদের চারিপাশে একটা এনভায়রনমেন্ট হিসাবে কাজ করে। আমাদের আজকের পড়াশোনা শেষ, ঠিক আছে? বেশি পড়ে ফেলছি আজকে? নো স্যার। না স্যার অল্প। এই যে, তাহলে আমার আজকের টপিক 18। প্রথমে পড়লাম এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। ছবি নাও, ছবি নিয়ে ফেলো, ছবিটা নিয়ে ফেলো। স্যার নেক্সট। নেক্সট
নেক্সট না, এই কিছু বলে না কেন? নেক্সট। স্যার নেক্সট। ইয়েস, সব ঘুমায় পড়ছেন বুঝছি, তো এই জন্য কেউ কথা বলে না। না স্যার ঘুমাই নাই। জি না স্যার, কেউ ঘুমায় নাই। আচ্ছা ঠিক আছে, ছেলেরা সাবধান, সিগারেট খাওয়ার অভ্যাস যাদের আছে বন্ধ করো আজকে থেকে, তাহলে কিন্তু তোমরা মেয়ে পাবা না। পিঠা খাবা, পরে পিঠা খাবা। স্যার সিগারেট খাওয়া মেয়েদের, সিগারেট খাওয়া মেয়েদের বেশি পছন্দ করে। দেখছো, এত বড় দোষ দিও না ওদেরকে। স্যার স্যার, ওরা এটা আমিও নিজেরা দোষ দেখতেছি। করে, আমিও এখন স্যার- আমাদের উপর চাপাচ্ছে। হ্যাঁ, এই চাপাইও না, সাবধান, আমি কিন্তু ওদের পক্ষে আছি। না স্যার, আমরা দোষ করি না স্যার, আমরা ভালো ছেলে স্যার। ভেরি গুড, আমি কিন্তু একটাও জীবনে খাই নাই। হ্যাঁ, সবাই আমার দলে থাকবা। নেক্সট ডে। নেক্সট। জি নেক্সট এজেন্ট। নেক্সট। নেক্সট প্লিজ স্যার। নেক্সট। নেক্সট প্লিজ স্যার। ইয়েস। স্যার নেক্সট। নেক্সট। স্যার নেক্সট প্লিজ। নেক্সট। স্যার নেক্সট প্লিজ। নেক্সট। স্যার নেক্সট প্লিজ। স্যার নেক্সট। ইয়েস। স্যার নেক্সট প্লিজ। সবাই সুন্দর করে নোট খাতায়, ক্লাস নোট খাতায় লিখে ফেলবা, অ্যাসাইনমেন্ট গুলো লিখে ফেলবা, ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো হবে আশা করি। জি স্যার ইনশাআল্লাহ। 74 নাম্বার, স্যার 74 নাম্বার পেজটা। এই 74 নাম্বার, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে সবাই। মাহমুদা। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের তো, তোমাদের তো এই পর্যন্ত হয়েছিল, এগুলি পড়াইছিলাম না আগে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তুমি খেয়াল রেখো, তার তোমাদের সবাই কবে থেকে জয়েন করবে একটু খেয়াল রেখো। হ্যাঁ জি স্যার, আমি ওদেরকে বলে দিয়েছি নেক্সট ক্লাস থেকে জয়েন করতে। এরপরে ক্লাস থেকে না? জি স্যার। আচ্ছা, ইয়া কই আজকে নূরে জান্নাত আসছে? জান্নাত কই? ওই জান্নাত, একজন তো জান্নাতুল অন্তিকা আমার আছে এখানে। জি স্যার। জান্নাতুল অন্তিকা, নূরে জান্নাত আসছে? আজকে আসেনি মনে হয়, তবে তোমরা অনেকে আসছো, গুড। প্রথম 40 জনে অনেকে আসছো, ভেরি গুড, থাকো। অনেক পড়ে ফেলছি আমরা, তাই না? অনেক। স্যার নেক্সট। নেক্সট। স্যার 76 নাম্বার পেজটা একটু লাগতো। এই যে 76, এই যে 76। ওকে স্যার, থ্যাংক ইউ। 70 ওয়েলকাম, 77 গেল। স্যার নেক্সট প্লিজ। 78। আরে শেষ হয়ে গেছে প্রায়, এটা কি শেষ কিনা? নাইনে যাই। জি স্যার। এবার এই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো নিয়ে নাও। স্যার এগুলো নেওয়া হয়েছিল। স্যার গত ক্লাসে দিছিলেন। সবগুলো নিছো না? জি স্যার। জি স্যার। 1 2 3 4 5। ও হ্যাঁ, ঠিক আছে। ক্লাসকে আমরা এখানে ক্লাস শেষ করলাম। আচ্ছা, আবার এই যে তোমরা খেয়াল রেখো, তোমাল তো জানে আমরা এই বুধবারে ক্লাসটা বিকালে 6টায় করব। এই সপ্তাহ আমাদের একটু অনিয়ম হয়ে গেছে,
ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাইলে সামনের সপ্তাহ থেকে আবার আমার নিয়মে চলে আসবো। হ্যাঁ, ওকে জি স্যার। স্যার নেক্সট তাহলে আমরা- সোমবার স্যার যেটা অ্যাসাইনমেন্টের পেজগুলো একটু দেন। কোনটা কত নাম্বার? স্যার অ্যাসাইনমেন্টের পেজগুলো একটু দেখান। আচ্ছা হ্যাঁ, আমরা এই বুধবারও সন্ধ্যা 6টায় ক্লাস করবো। হ্যাঁ, বুধবারের ক্লাসটা 6টায় রাখছি, মানে এই সপ্তাহটা আর কি। কারণ আমার একেবারে বৃহস্পতিবার তো আমি সিআরপি যাব, পরীক্ষা আছে সিআরপি তে, ডিপ্লোমার পরীক্ষা। আমি আর ম্যাডাম একেবারে সকালে গিয়ে দুপুর পর্যন্ত থাকবো আর কি সিআরপি তে। স্যার নেক্সট। নেক্সট স্যার নেক্সট। নেক্সট স্যার নেক্সট। নেক্সট স্যার নেক্সট। নেক্সট আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমাদের সব থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমাদের আরে নির্জন রহমান আসছে আমাদের, তাহলে শেষ হয়ে গেল। আরে কি ইয়ার হচ্ছে না কেন? স্লাইড দেখি আমাদের এই লেসন 5 শেষ। ইনশাআল্লাহ আমরা বুধবারে লেসন 6 পড়ব। দেখি লেসন 6 এ কি আছে দেখে নিই। লেসন 6 এ কি আছে এটা না তো। লেসন 6 এ এই 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 যে এই লেসন, হ্যাঁ এই যে লেসন 6 অনেক কিছু আছে। তাহলে মাহমুদা এরপরে বুধবার থেকে তোমরা জয়েন করো। হ্যাঁ জি স্যার। তোমাদের কি লেসন 6 কি শুরু করছিলাম নাকি? একটু শুরু জি করছিলাম। স্যার, আমাদের লেসন 6 একটু পড়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে। লেসন 6 এ আমরা লেসন 5 পর্যন্ত আমাদেরকে সিলেবাসে যা আছে, লেসন 6 হলো আমরা বিভিন্ন জিনিস যেগুলো আগে মিস করছি বা যেগুলি পরীক্ষা আসে মিশানো কতগুলি টপিক। এই জন্য আমরা লেসন 6টা খুব গুরুত্বপূর্ণ, মানে অনেকটা ধরতে পারো পরীক্ষা থেকে বেছে বেছে কতগুলি টপিক বার করছে যেগুলি পরীক্ষা মাঝে মাঝে আসে। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ বুধবার থেকে লেসন 6 শুরু করব। এই বুধবারের ক্লাসটা আমরা সন্ধ্যা 6টায় নিব, তারপর আমরা সবাই ঠিক করে ফেলবো। হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। জি স্যার। আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আজকে শেষ হতেছে না তো সময়, জুম খালি সময় দিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। স্যার এটা মনে হয় স্যার আপডেট ভার্সন। আচ্ছা আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, কথা হবে বুধবারে। হ্যাঁ